আজকের ক্লাসে আমি এসি ভার্সেস ডিসি তোমাদের বোঝাবো। দেখো, এসি আর ডিসি, এসির ফুল ফর্ম হলো অল্টারনেটিং কারেন্ট। তোমরা লিখে নাও, ভিডিওটা পজ করে স্পেলিংটা লিখে নাও, অল্টারনেটিং কারেন্ট। এখানে অনেকে ভুলভাল উচ্চারণ করে, আমি সেগুলো বলছি না, এই উচ্চারণটাকে ঠিক করতে হবে, অল্টারনেটিং কারেন্ট। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, এবার আমাদের একটা সবার ধারণা আছে যে এসি থেকে ডিসি যেন বেশি বিপজ্জনক, ডিসি যেন ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? কিন্তু এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ডিসির থেকে এসি বেশি বিপজ্জনক, ঠিক আছে? কেন বিপজ্জনক বেশি আস্তে আস্তে তোমরা পরে জানতে পারবে, কিন্তু এই ভুল ধারণাটা তোমরা আজকের থেকে ঠিক করে নাও। সেটা হলো ডিসি থেকে এসি কিন্তু বেশি বিপজ্জনক। সেম ভোল্টেজে, ধরো 220 ভোল্টের ডিসি আর 220 ভোল্টের এসি, এটা কিন্তু এসিটাই বেশি বিপজ্জনক হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ভুল ধারণা, এটা বেশি বিপজ্জনক, কিন্তু আসলে এসি বেশি বিপজ্জনক। কারণটা অনেক বড়, তোমরা আপাতত ধারণাটাকে ঠিক করে নাও। আচ্ছা, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, একটা ডিসি সার্কিটে দেখো, এটা আমি এঁকেছি একটা সেল, ঠিক আছে? সেল, এগুলোতে সব সেল এঁকেছি, তার মানে আমি এই যেগুলো লিখেছি এগুলোতে সব আমি ডিসি সাপ্লাই দিয়েছি। আর এখানে আমি এরকম একটা চিহ্ন এঁকেছি, এটা হচ্ছে এসির সিম্বল, এটা দিয়েছি মানে আমি এই সবগুলোতে আমি এসি সাপ্লাই দিয়েছি। আচ্ছা, প্রথম যেটা এঁকেছি এটা হলো রেজিস্ট্যান্স। দেখো, থ্রু রেজিস্ট্যান্স, অর্থাৎ ডিসি আমি এখন একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাঠাবো, তাহলে এখানে কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে এইভাবে। এর ক্ষেত্রে কিন্তু কারেন্টের ডাইরেকশন দেখানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। এর ক্ষেত্রে কিন্তু কারেন্টের ডাইরেকশন দেখানো যাবে না, কারণ এখানে কিন্তু অল্টারনেটিং কারেন্ট, এখানে কিন্তু এখান থেকে এদিকে যায়, তারপরে আবার এদিক থেকে এদিকে ফিরে আসে, আবার এদিক থেকে এদিকে যায় এবং এদিক থেকে এদিকে ফিরে আসে। এই যাওয়া এবং ফিরে আসা, এই দুটোকে যদি আমি একটা পার্ট ধরি, তাহলে এইরকম ঘটনা 1 সেকেন্ডের মধ্যে 50 বার ঘটছে আমাদের ইন্ডিয়াতে। ক্লিয়ার হয়েছে কথা? এর জন্যই এর নাম হলো এসি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ ডাইরেকশনটাও সবসময় অল্টারনেট করছে। আমি আবার বলছি যে এখান থেকে মনে করো এদিকে যাওয়া এবং এখান থেকে এদিকে ফিরে আসা, এটাকে আমি 1 ধরছি, তাহলে এইরকম 1 সেকেন্ডের মধ্যে 50 বার ঘটছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে থ্রু রেজিস্ট্যান্স। এখানে এসি আর ডিসির ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না, যদি সেম ভোল্টেজ এসি হয় দেখা যাবে সেম কারেন্টও এরা ড্র করবে। আচ্ছা, এবার আমার তারপরের পয়েন্ট, এই জিনিসটাকে বলা হয় ইন্ডাকটেন্স। এই যে কয়েলের মতো রেখেছি, এটাকে বলা হয় ইন্ডাকটেন্স। এই জিনিসটাই মোটরের কয়েল অথবা ফ্যানের কয়েল অথবা আমাদের টিউব লাইটের যে চোখ কয়েলটা আগে ব্যবহার হতো, এখন তো ইলেকট্রনিক্স টিউব হয়ে গেছে, কিন্তু এগুলো সব হচ্ছে কয়েল থ্রু ইন্ডাকটেন্স। ডিসি যদি আমি ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে থ্রো করি, অর্থাৎ ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে ডিসি আমি চালাচ্ছি, তাহলে ডিসি এইটা শর্ট সার্কিটের মতো কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ এই যে ইন্ডাকটেন্স, এটা যদি ইন্ডাকটেন্স পিওর হতে হবে, কিন্তু ইন্ডাকটেন্স পিওর হতে হবে, তাহলে ডিসি দিলে এখান থেকে কিন্তু একদম শর্ট সার্কিটের মতো ডিসি এখান দিয়ে ফ্লো করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে ডিসি।
ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে এসি যদি পাঠানো হয় তাহলে কি হবে, তাহলে এই রেজিস্ট্যান্স যেরকম কাজ করে এও সেই রকম একটা কাজ করবে এসি সার্কিটে। রেজিস্ট্যান্সে যেরকম একটা কাজ হয় অর্থাৎ যেতে বাধা দেয়, ঠিক এসি সার্কিটে ইন্ডাকটেন্সও এসি কারেন্ট যেটা আছে, অল্টারনেটিং কারেন্ট যেটা আছে, সেটাই কিন্তু যেতে বাধা দেয়। এটা কিন্তু মূল কথা যে যেতে বাধা দেয়। ঠিক আছে, এটা গেল থ্রু ইন্ডাকটেন্স। এবার থ্রু ক্যাপাসিটেন্স। দেখো এই যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা ক্যাপাসিটার। এটা ক্যাপাসিটার, এটার দুটো প্লেট সমান দেখাতে হয়। এই ক্যাপাসিটরের দুটো দাগই সমান দেখাতে হয়। আর যেটা সেল তার কিন্তু একটা বড় একটা ছোট দেখাতে হয়। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসি যদি পাঠানো হয় তাহলে কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ এটা ওপেন সার্কিটের মতো ক্লাস করবে। ডিসি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যেতে পারে না। ঠিক আছে, আচ্ছা এটা একটা শুধু আমি ছোট্ট কথা বলি, স্টার্টিং অথবা এন্ডিং এই টাইমটুকুনি বাদ দিয়ে, অর্থাৎ যে মুহূর্তে সুইচটা অন করা হয়েছে ঠিক সেই মুহূর্ত এবং যে মুহূর্তে সুইচটা অফ করা হচ্ছে সেই মুহূর্তটুকুনি বাদ দিয়ে ডিসি কিন্তু এটার মধ্যে দিয়ে একদম ওপেন সার্কিট, মানে যেতেই পারে না, ব্লকড হয়ে যায় একদম। এসি সার্কিটে কি হবে, এসি সার্কিটে ক্যাপাসিটেন্স কিন্তু একদম অল্প একটু রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, একটু বাধা দেবে, কিন্তু এসি কে এর মধ্যে দিয়ে একদম পাস করতে দিয়ে দেবে, ফ্রি পাস করবে, এর মধ্যে দিয়ে সামান্য একটু এরকম রেজিস্ট্যান্সের মতো বাধা দেবে। আচ্ছা, এই যে এসি সার্কিটে ইন্ডাকটেন্সও কিন্তু এরকম একটা বাধা দেয়, ক্যাপাসিটেন্সে কিন্তু এরকম একটা বাধা দেয়। এসি সার্কিটে এই জায়গাটাতে যে বাধাটা দেয় সেইটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। এটাকে চিহ্নিত করা হয় XL দিয়ে। XL এইখানে যে বাধাটা দেয় এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এটাকে চিহ্নিত করা হয় XC দিয়ে। এগুলো কিন্তু মনে রাখবে, আমি একটু পরে এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমার কাজ আছে। আর রেজিস্ট্যান্স এটাতে R দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর যা ভ্যালু আছে তাই থাকলো, কোনো অসুবিধা নেই। এর ক্ষেত্রে XL এর ভ্যালু কি হবে, XL এর ভ্যালু এর ক্ষেত্রে হবে 0, আর এর ক্ষেত্রে XC তার ভ্যালু কি হবে, তার ভ্যালু হবে ইনফাইনাইট। অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ডিসি সার্কিটে এটা কিন্তু একেবারে অসীম হয়, অর্থাৎ কারেন্ট এর মধ্যে দিয়ে যেতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা এইটুকুনি আমাদের এসি ভার্সেস ডিসি আমরা প্র্যাকটিক্যাল সার্কিটের মধ্যে যে যে ডিফারেন্স গুলো দেখতে পাবো সেটা বোঝালাম। অ্যাকচুয়ালি এসি এবং ডিসির যে কনসেপ্ট সেটা কিন্তু আমি বোঝাইনি এখানে। ঠিক আছে, এটা আমরা ডিসি সার্কিটের মধ্যে কি কি ডিফারেন্স দেখতে পাবো সেটা বুঝিয়েছি। এবার আর এল সি ইন এসি সার্কিট, তাহলে আর এল সি ইন এসি সার্কিট। আর মানে কি রেজিস্ট্যান্স, এল মানে কি ইন্ডাকটেন্স,
সি মানে কি ক্যাপাসিটেন্স, আর মানে কি রেজিস্ট্যান্স, এগুলো আমি সার্কিটের মধ্যে লিখবো না, এই জন্য এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ সার্কিটের মধ্যে লিখলে এটা কিন্তু সার্কিটটার মধ্যে অনেক জটিলতা এসে যাবে। রেজিস্ট্যান্স, এল হচ্ছে ইন্ডাকটেন্স, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স। আচ্ছা, ইন্ডাকটেন্স এর একক হচ্ছে হেনরি, শুধু এইচ দিয়ে লেখা হয় হেনরি, ঠিক আছে, এটা হচ্ছে এইচ ই এন আর ওয়াই, এই হেনরিটা শুধু এইচ দিয়ে লেখা হয়। ইন্ডাকটেন্স হচ্ছে তার একক কি হেনরি। ক্যাপাসিটেন্স তার একক কি, তার একক হচ্ছে ফ্যারাড, এফ এ আর এ ডি, ফ্যারাড। আচ্ছা, ফ্যারাড খুব বড় একক হয়ে যায়, ঠিক আছে, এর জন্য একে মাইক্রোফ্যারাড, এইটার সিম্বল হচ্ছে মিউ এফ অথবা এম এফ ডি। তাহলে ক্যাপাসিটেন্সের একক কি ফ্যারাড, এটা খুব বড় একক হয়ে যায়, তার জন্য আমাদের মাইক্রোফ্যারাড এই এককটা ইউজ করতে হয়। এটা মিউ এফ অথবা এম এফ ডি, মার্কেটে যেটা পাওয়া যায় সেগুলো সব এইরকম এই ইউনিটের উপরে পাওয়া যায়। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা সার্কিটটা ড্র করব। প্রথমে একটা রেজিস্ট্যান্স, তারপরে একটা ইন্ডাকটেন্স, তারপরে একটা ক্যাপাসিটেন্স, এখানে একটা আমি এসি সাপ্লাই দিলাম, ধরো 230 ভোল্ট 50 হার্জ এসি, এটা অর্থাৎ এই যে হার্জ এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, আমাদের ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি একটু আগে বুঝিয়েছি, এসি যেটা নাম, যে এপাশ থেকে ওই পাশে যাওয়া আর ওপাশ থেকে এপাশে ফিরে আসা, এটাকে এক ধরলে 1 সেকেন্ডের মধ্যে 50 বার এটা আপ ডাউন করছে, অর্থাৎ 1 সেকেন্ডে 50 বার, মানে এপাশ থেকে এপাশে গেল আবার এপাশ থেকে এপাশে ফিরে এলো, এরকম 50 বার হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এটা তো রেজিস্ট্যান্স, এটা ইন্ডাকটেন্স, এটা ক্যাপাসিটেন্স। এবার এ যে বাধাটা দিচ্ছে তার নাম রেজিস্ট্যান্সই হলো। এ যে বাধাটা দিচ্ছে একটু আগে আমি বলেছি যে সেটাকে বলা হয় এক্স এল, তার মানে এর নাম এল, এ যে বাধাটা দিচ্ছে তার নাম এক্স এল, ঠিক আছে। আচ্ছা, এ যে বাধাটা দিচ্ছে তার নাম এক্স সি। এই তিনটে বাধা মিলিয়ে আমাদের কিন্তু মেন এখান থেকে এই পর্যন্ত আমরা একটা টোটাল বাধা দেখতে পাই। টোটাল, এটা ধরো একটা প্যাকেটের মধ্যে আছে, আমরা এখান থেকে এসি দিলাম, দেখবো যে এসি একটা কারেন্ট সেট আপ হবে, সেটা শর্ট সার্কিট হবে না, অথবা যে একেবারে কিছুই হচ্ছে না তাও হবে না, একটা কিছু ঘটবে। এই টোটালটা, টোটাল যে বাধাটা তাকে বলা হয় জেড, অর্থাৎ এটাকে বলা হয় ইম্পিডেন্স। ইম্পিডেন্স। আচ্ছা, এই ইম্পিডেন্স হোক অথবা এক্সএল হোক অথবা এক্সি হোক অথবা আর হোক, এই চারটে টার্ম প্রত্যেকেরই একক কিন্তু ওহম। তাহলে চারটে কি কি, এক একটা হচ্ছে, প্রথমটা লিখছি এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তারপরেরটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, টার্মগুলো খেয়াল করবে,
তারপরেরটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, তারপরেরটা হচ্ছে ইম্পিডেন্স জেড। এদের প্রত্যেকেরই একক কিন্তু ওহম। আচ্ছা, এবার এখানে জেড এটা একটা ভেক্টর, জেড এটা একটা ভেক্টর, এটা ইজ ইকুয়াল টু আর প্লাস এক্সএল ডিফারেন্স এক্সি, এইরকম হয় সব ভেক্টর। এক্সএল এক্সির মধ্যেকার যা ডিফারেন্স তার সাথে আর কে জুড়লে আমরা জেড এর ভ্যালু পাই। এটা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, এটা বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু অঙ্কে যখন ভেক্টর তোমরা করবে তখন এটা বুঝে যাবে। আচ্ছা, এবার এই জেড এর ভ্যালু, জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল আর এক্সির যে ডিফারেন্স, এই সিম্বলটা হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ যে বড় তার থেকে ছোটটাকে মাইনাস করব, তার স্কোয়ার। এইটা হচ্ছে জেড এর ভ্যালু হবে এসি সার্কিটে। এটা ডিসি তে হলে কি হতো, ডিসি তে হলে এটা তো শর্ট সার্কিটের মতো কাজ করতো, এটা তো ওপেন সার্কিট হয়ে যেত, এখানে কিছু অ্যাকশনই আমরা বুঝতে পারতাম না। তাহলে ডিসি সার্কিটে কিন্তু আমি একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলি, ডিসি সার্কিটে যেটা রেজিস্ট্যান্স, এসি সার্কিটে সেটা ইম্পিডেন্স। কি বললাম আবার বলছি, ডিসি সার্কিটে যেটা রেজিস্ট্যান্স, এসি সার্কিটে সেটাকে বলা হয় ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স কিন্তু তিনটে জিনিস নিয়ে তৈরি হলো। এক নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স, দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর তিন নম্বর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এই তিনটের মিলিত পার্টটাকে বলা হয় কিন্তু ইম্পিডেন্স, এবং তার ভ্যালু আমরা এভাবে বের করতে পারি। তাহলে এসি সার্কিটে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্যান্স কাজ করে না। আর এইগুলো কেন ডাইরেক্ট এখানে আর প্লাস এক্সএল প্লাস এক্সি করা যায় না, কেন ভেক্টর করতে হয়, সেটা সম্বন্ধে আমি এখানে আলোচনা করছি না, কারণ এটা থিওরিটিক্যাল পার্ট, তো এর মধ্যে পড়ে যাবে ওটা, ওই আলোচনাটা। সেই জন্য আমি এখানে প্র্যাকটিক্যালি আলোচনা করছি। আমরা এটা কিন্তু জাস্ট মনে রাখলেই হয়ে যাবে এই ফর্মুলা, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম, দেখো আমরা বাড়িতে যে সাপ্লাই লাইনটা ইউজ করি সেটা হচ্ছে একটা ফেজ আর একটা নিউট্রাল ইউজ করি। আমরা বাড়িতে কি কি ইউজ করি, একটা ফেজ আর একটা নিউট্রাল। এই ফেজ আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা, এটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। থ্রি ফেজ সিস্টেমে কি হয়, ফেজ টু ফেজ, অর্থাৎ তিনটে ফেজ আছে, তিনটে ফেজের মধ্যে যে কোনো দুটো ফেজকে ধরলে আমরা এখানে একটা ভোল্টেজ দেখতে পাবো, সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। এই টার্ম দুটো তোমরা নোট করে নাও। তাহলে ফেজ টু নিউট্রাল যেটা, সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ, ফেজ টু ফেজ যেটা সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। আচ্ছা, এবার দেখো আমরা সিঙ্গেল ফেজে কি করি, একটা ধরো এরকম ল্যাম্পকে জ্বালাতে হবে, এরকম একটা ল্যাম্পকে জ্বালাতে হবে। আমরা এখানে ফেজ লাইন যেটা আছে সেটাকে বলা হয় ফেজ লাইন, এটাকে লাইভ লাইনও বলে, লাইভ। আর এটাকে বলা হয় নিউট্রাল, এন অথবা নিউট্রাল, NEUTRAL। এটা এল লেখা থাকে
আর এটা এন লেখা থাকে। এসিতে কিন্তু ফেজ এই টার্মটা ইউজ হয়, এসিতে কিন্তু পজিটিভ ইউজ হবে না। ডিসিতে পজিটিভ ইউজ হয়, এসিতে ফেজ ইউজ হয়। আচ্ছা, ডিসিতে নেগেটিভ ইউজ হয়, এসিতে নিউট্রাল ইউজ হয়। এই জায়গাটা তোমরা খেয়াল রেখো। আর এই লাইভ এই কথাটা দুজনের জন্য ইউজ হয়, এসি ডিসির যেটা ফেজ হোক অথবা পজিটিভ হোক তার জন্য এই লাইভ শব্দটা ইউজ হয়। আচ্ছা, এবার এরকম দিলে আমাদের ল্যাম্পটা জ্বলতে শুরু করবে। থ্রি ফেজ সিস্টেমে কি হবে? থ্রি ফেজ সিস্টেমে প্রথম 1 নম্বর যে ফেজটা তার নাম দেওয়া হয়েছে রেড ফেজ, 2 নম্বর দেওয়া হয়েছে ইয়েলো ফেজ, 3 নম্বর দেওয়া হয়েছে ব্লু ফেজ। রেড, ইয়েলো, ব্লু এই কালারগুলোর সাথে কিন্তু এদের ভেতরকার কোনো নামের মিল নেই, শুধুমাত্র নামকরণ করা হয়েছে। এটা রেড, ইয়েলো, ব্লু। ঠিক আছে, কনফিউশন যেন না আসে। আচ্ছা, এবার এর যে কোনো একটা ফেজ নাও, একটা ল্যাম্পের সাথে কানেক্ট করো, করে এখানে নিউট্রালের সাথে কানেক্ট করে দাও। আরেকটা ফেজ এখানে ল্যাম্প, সেম পাওয়ারের ল্যাম্প দিতে হবে। ধরো এটা 60 ওয়াটের ল্যাম্প, তাহলে ওটা কিন্তু 60 ওয়াটের ল্যাম্প হতে হবে। আবার আরেকটাও 60 ওয়াটের ল্যাম্প নাও, প্রথমটা রেড, ইয়েলো, ব্লু, তারপর এইভাবে আমরা 3টে ল্যাম্পকে কানেক্ট করে দিয়েছি। এখানে নিউট্রাল আছে, নিউট্রাল লাইনটা আছে এখানে। এই অবস্থায় আমরা যদি নিউট্রাল লাইনটাকে কেটে দিই এখান থেকে, তাহলে আগে যেরকম নিউট্রাল থাকা অবস্থায় যেরকম ল্যাম্পগুলো জ্বলছিল, দেখবো নিউট্রালটা কেটে দিয়েছি তাতেও ল্যাম্পগুলো জ্বলছে। এইটাই থ্রি ফেজ এসির একটা বড় বৈশিষ্ট্য। এটা তোমরা হয়তো কনফিউশন হতে পারে মনের মধ্যে যে এটা ঠিক বলছে না ভুল বলছে, কারেন্টগুলো কোথায় যাচ্ছে বা কিছু। এটা একদম ঠিক বলছি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কারণ তোমরা বড় বড় যে সমস্ত মোটরগুলো আছে দেখতে পাবে, সেইগুলোতে কিন্তু শুধু 3টে ফেজ সাপ্লাই দেওয়া থাকে, কোনো নিউট্রাল সাপ্লাই লাগে না। ওখানে যেটা আর্থিং দেওয়া থাকে ওটা কিন্তু আর্থিং, ওটা কিন্তু নিউট্রাল না। ওই আর্থিংটা মোটরের যে মেটালিক যে কেসটা আছে তার সাথে গ্রাউন্ড করা থাকে, ওটা কিন্তু নিউট্রাল হিসেবে কাজ করে না। তাহলে এইরকম একটা সার্কিট যদি আমরা ব্যবহার করি, তাহলে এটাকে আমার নিউট্রালের কোনো প্রয়োজন পড়ে না। এই ধরনের সিস্টেমটাকে বলা হয় থ্রি ফেজ সিস্টেম। এবং এই যে কানেকশনটা করেছি, এই কানেকশনটা দেখো, আমি যদি একটুখানি ঠিকঠাক করি কানেকশনটা এইরকম দেখতে হয়। এটা ল্যাম্প, একটা ল্যাম্প, এটা একটা ল্যাম্প, এটা একটা ল্যাম্প, 3টে ল্যাম্প। আমি দেখো এখানে রেড, ইয়েলো, ব্লু, এই 3টে ফেজের মধ্যে 3টে ল্যাম্প দিয়ে দিয়েছি। 3টে ল্যাম্প সুন্দর জ্বলবে এবং আমাদের সিস্টেম অনুসারে এরা প্রত্যেকেই 230 ভোল্ট করে পাবে, প্রত্যেকেই 230 ভোল্ট করে পাবে এবং সুন্দর জ্বলবে, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় স্টার কানেকশন। স্টার কানেকশন, ঠিক আছে? তাহলে আমাদের এরকম হলে এটাকে বলা হয় স্টার কানেকশন। এখানে আমাদের নিউট্রালের কোনো প্রয়োজনই পড়ে না। একটা পয়েন্ট থাকে নিউট্রাল, কিন্তু সেই পয়েন্টটা কোনো নিউট্রাল ওয়্যারের সাথে কানেক্ট করার দরকার পড়ে না। এবার আসছি ডেল্টা কানেকশন। দেখো, ডেল্টা মানে একটা ত্রিভুজ। এইরকম ত্রিভুজের 3টে বাহুতে আমরা 3টে কয়েল লাগিয়ে দিয়েছি। এই কয়েলগুলো, আমি এখানে কেন ল্যাম্প লাগালাম না তার একটা কারণ আছে ছোট, সেটা হচ্ছে আমাদের যে ল্যাম্পগুলো
সেগুলো 230 ভোল্টের জন্য ডিজাইন করা থাকে, কিন্তু এখানে এইভাবে কানেকশন করলে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, ঠিক আছে। এবার এইভাবে কানেক্ট করলে এটা 400 ভোল্ট হয়ে যায়, এটা হচ্ছে লাইন ভোল্টেজ। একটু আগে আমি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বুঝিয়েছি, এটা হয়ে যায় লাইন ভোল্টেজ। তাহলে যে ল্যাম্পটা আমরা এখানে ইউজ করছিলাম সেটা এখানে ইউজ করতে গেলে কেটে যাবে, এই জন্য এখানে আমরা কয়েল ইউজ করব, এরা এই ভোল্টেজটা সহ্য করতে পারবে। এবার এখানে আমি রেড ফেজ, এখানে আমি ইয়েলো ফেজ, এখানে আমি ব্লু ফেজ ইউজ করব, সাপ্লাই দেব। এরা প্রত্যেকেই দেখো দুটো করে ফেজের আন্ডারে পড়েছে। এই কয়েলটা দেখো, এইটা এই রেড ইয়েলো, এই কয়েলটা দেখো ইয়েলো ব্লু, এই কয়েলটা দেখো রেড ব্লু, অর্থাৎ ফেজ টু ফেজ, অর্থাৎ এরা কিন্তু লাইন ভোল্টেজ পাবে, অর্থাৎ এরা এখন প্রত্যেকেই 400 ভোল্ট করে পাবে, প্রত্যেকেই 400 ভোল্ট করে পাবে। এখানে দেখো নিউট্রালের কোনো জায়গাই নেই, এটাই মজা থ্রি ফেজ সিস্টেমে, নিউট্রালের কোনো জায়গাই নেই এখানে, ঠিক আছে। এতক্ষণ ধরে যারা হয়তো ভাবছিল যে নিউট্রাল ছাড়া কিভাবে চলে বা কিছু, এখন দেখো এটা তো নিউট্রাল ছাড়াই চলবে, এখানে তো নিউট্রালের কোনো জায়গাই নেই। আচ্ছা, এটা হলো ডেল্টা কানেকশন, ডেল্টা কানেকশন বা এরকম DELTA, ডেল্টা কানেকশন এরকম বলা হয়, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। আচ্ছা, এবার এতক্ষণ ধরে যা বুঝিয়েছি তাতে করে কারোর মনে প্রশ্ন আসতে পারে যে, আমি আননেসেসারি পার্টগুলো মুছে দিই, যে এখানে 3টে ফেজ দেওয়া হলো, তাহলে আমি যদি এমন করতাম যে একটা ফেজ এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে একে দিলাম, একে দিলাম এবং একে দিলাম, তাহলে কি অসুবিধা হতো? এই প্রশ্নটার উত্তর এটা অনেকেরই মনে আসে, ইভেন আমি যখন পড়তে শুরু করেছিলাম তখন আমার মনে এসেছিল, কিন্তু পরবর্তীতে যখন এটা বুঝে গেছি তখন আর কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো, রেড ফেজ আর ইয়েলো ফেজ, এদের মধ্যে ফেজ ডিফারেন্স বলে একটা কথা আছে। এইটা হচ্ছে 120 ডিগ্রি। ইয়েলো এবং ব্লু ফেজ এটাও কিন্তু 120 ডিগ্রি, ব্লু এবং রেড ফেজ এটাও কিন্তু 120 ডিগ্রি, অর্থাৎ এদের প্রত্যেকের মধ্যে ফেজ ডিফারেন্স একটা কথা আছে, সেই ফেজ ডিফারেন্স কিন্তু 120 ডিগ্রি। দেখো, এই যে ফেজ ডিফারেন্স বা আরো এসির সম্বন্ধে বললাম যে থিওরি, এগুলো কিন্তু অনেক বড় বড় পার্ট, ঠিক আছে। এইগুলো তোমাদের প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে অতটা লাগবে না, কিন্তু থিওরির ক্ষেত্রে লাগে এবং সেই দেশে কাজ হয়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে কি করা হচ্ছে সেটা জানলেই হয়ে যায়। সুতরাং এইগুলো সম্বন্ধে আমি ডিটেল যাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে হয়তো কখনো এটা ডিটেলগুলো বলবো। আচ্ছা, এইটা হলো, তাহলে এরকম দিলে কিন্তু কিছুই হবে না, এখানে 3টে আলাদা আলাদা ফেজই দিতে হবে, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু। এবার আমি একটা লাস্ট পয়েন্ট বলবো আজকের ক্লাসের, সেটা হচ্ছে, মনে করো যে এটা একটা রেড ফেজ, এটা ইয়েলো ফেজ, এটা ব্লু ফেজ, আর এইখানটাতে একটা পয়েন্ট আছে, এটা নিউট্রাল, এটা নিউট্রালের সাথে কানেক্ট করা আছে। এই রেড ফেজের সাথে আমি যদি একটা ভোল্ট মিটার লাগাই নিউট্রালের, তাহলে দেখতে পাবো 230 ভোল্ট। যদি এটার সাথে লাগাই, এটাও ওই একই 230 ভোল্ট দেখতে পাবো। যদি এটার সাথে লাগাই, এটাও দেখতে পাবো 230 ভোল্ট, সবাই কিন্তু 230 ভোল্ট। এটার
নাম কি বলেছিলাম? ফেজ টু নিউট্রাল, এটাকে বলেছিলাম ফেজ ভোল্টেজ। এখন যদি আমি এইটার সাথে এইখানে একটা ভোল্টমিটার লাগাই, তাহলে দেখতে পাবো এখানে 400 ভোল্ট, এটাকে বলা হয় লাইন ভোল্টেজ। এটার সাথে এখানে একটা যদি লাগাই, তাহলে এটাকেও আমরা দেখতে পাবো 400 ভোল্ট। এখন তোমাদের মনে চিন্তা ভাবনা আসবে যে এইটার সাথে যদি এটা একটা লাগাই, তাহলে 400 400 আর 800 হবে। তা কিন্তু হবে না, এটা কিন্তু 400 ভোল্টই হবে। এবং এইরকম সম্ভব, এগুলো সব ভেক্টর যোগফলের ক্ষেত্রে এগুলো সম্ভব। তাহলে 400 400 400, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে 230 ভোল্ট আর এই যে 400 ভোল্ট, এটাকে কি বলা হয়? 230টা হচ্ছে ফেজ ভোল্টেজ আর 400টা হচ্ছে লাইন ভোল্টেজ। এবার ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে একটা রিলেশন, সেটা আমি বলি। লাইন ফেজ ভোল্টেজ, আচ্ছা আগে লাইন ভোল্টেজ লিখি, is equal to √3 into phase voltage। এইটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। এখানে আরেকটা টার্মও আছে, এইগুলো এই যে 3 ফেজ সিস্টেম বা এসিতে একটা টার্ম আছে পাওয়ার ফ্যাক্টর। অনেকেই মনে মনে ভাবতে পারে যে এটা বোধহয় পাওয়ার ফ্যাক্টর বোধহয় এমনি আছে, তা নয়। কিন্তু পাওয়ার ফ্যাক্টর আর পাওয়ার সম্পূর্ণ আলাদা জিনিস। এসিতে পাওয়ার ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটাকে cos phi দিয়ে চিহ্নিত করা হয়, cos phi, বা সংক্ষেপে পিএফ লেখা থাকে। ঠিক আছে? তোমরা যে এখন এলইডি ল্যাম্পগুলো বেরিয়েছে, সেইগুলোতে দেখবে cos phi বলে লেখা থাকে অথবা পিএফ বলে লেখা থাকে। এটা কিন্তু পিকোফ্যারাড নয়, কনফিউশন না। পিকোফ্যারাড এটা নয়, এটা কিন্তু পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এই বলে আমি ক্লাস 2 শেষ করছি।